ওয়েলকাম ফ্রেন্ডস। 3 নভেম্বর 2022 রাজ্য সরকার এসএলপি রেজিস্টার করেছিল সুপ্রিম কোর্টে। আজকে 1 বছর পর 3 নভেম্বর 2023 এই মামলাটি এক্সটেন্সিভ কনসিডারেশনের জন্য উঠেছিল সুপ্রিম কোর্টে। এর আগের শুনানি হয়েছিল 14ই জুলাই, তারপর 112 দিন পর আবার শুনানির জন্য আজকে উঠেছিল। আমরা সমস্ত খবর জানি, কিন্তু মামলাকারী যে সংগঠন যারা প্রথম এই ডিএ মামলা, স্যাট, তারপর হাইকোর্টে এই মামলাগুলি চলেছিল, মামলাকারী 3টি সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম, এই 3টি সংগঠনের যারা শীর্ষ নেতৃত্ব, তারা আজকের এই শুনানিটি কিভাবে দেখছেন বা কি বলতে চাইছেন আমরা সরাসরি তাদের মুখ থেকে একটু শুনে নেব তাদের আজকের পর্যবেক্ষণ। চলুন আমরা পরপর 3টি সংগঠনের পক্ষ থেকে কি বলা হচ্ছে আজকে শুনানি প্রসঙ্গে আমরা সরাসরি একটু শুনে নিই। আমরা এখন কথা বলছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি মাননীয় শ্যামল মিত্র মহাশয়ের সাথে। শ্যামলদা, আজকে কি হলো সুপ্রিম কোর্টে? আজকে সুপ্রিম কোর্টে মামলাটা 1:15 নাগাদ উঠলো এবং মাননীয় বিচারপতিরা বলে দিলেন যে মামলা শোনার সময় নেই। ফেব্রুয়ারি মাসে 2nd উইকে 2024 সালে ডেট দিলেন। এখন দেখুন, একটা কথা, আমরা এতদিন পর্যন্ত, যেহেতু আমরা মূল মামলাকারী সংগঠন, আমরা এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে এই বিলম্বিত বিচার ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করিনি, পাছে মামলার ক্ষতি হয়। কিন্তু দীর্ঘ 10টা হিয়ারিং হয়ে গেল এবং শুধু একটার পর একটা তারিখ পেয়ে যাচ্ছে। এদিকে মহামান্য সুপ্রিম কোর্টই বলে থাকেন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনায়েড। এভাবে চললে আমরা নিম্ন বেতনভোগী কর্মচারীদের প্রতিনিধিত্ব করি, তারাই অনুদান দিয়ে এই মামলাটা গত 8 বছর ধরে চালাচ্ছেন। তারা তো সকলেই হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। তবে মামলার যা মেরিট, তাতে কর্মচারী পক্ষে জয় হবে, এবার এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু সুপ্রিম কোর্ট যে আগামী 24 সালের ফেব্রুয়ারিতে যে 2nd উইকে দিয়েছেন, সেদিনও যে শুনবেন তার তো কোনো গ্যারান্টি পাচ্ছি না। এবং সুপ্রিম কোর্ট যে কেন মামলাটাকে এভাবে ডেফার্ড করছেন, এভাবে দিনের পর দিন শুধু তারিখ দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। হাজার হাজার কর্মচারী এরকম বিপন্ন অবস্থায়। আজকে ধরুন আমাদের পক্ষে সর্দার বিকাশ ভট্টাচার্য ছিলেন অনলাইনে, ফিরদৌস শামীম ছিলেন, রৌফ ছিলেন, এবং অন্য একটি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পাটোয়ারিকে দাঁড় করানো হয়। এবং তারা প্রত্যেকে, এমনকি সরকার পক্ষের যে আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনিও মামলাটা শুনানি করার জন্য বলেন, প্রত্যেকে অনুরোধ করেন। 1:15 মামলা উঠেছে, অর্থাৎ মামলা শোনার জন্য যথেষ্ট সময় ছিল, কিন্তু তারপরেও মাননীয় বিচারপতিরা শুনলেন না। এখন সুপ্রিম কোর্ট, সুপ্রিম অথরিটি, দ্য কিং ক্যান ডু নো রং, আমাদের তো আর কিছু বলার নেই। কর্মচারীরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একটা হতাশার দিকে চলে যাচ্ছেন। ঠিক আছে দাদা, রাখছি তাহলে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। আমরা এখন কথা বলছি ইউনিটি ফোরামের কনভেনার মাননীয় দেবপ্রসাদ হালদার মহাশয়ের সাথে। দেবদা, আজকে কি হলো সুপ্রিম কোর্টে? শোনুন, আজকের হলো বলতে যে 1টার পরে আমাদের 60 নম্বর আইটেমটা উঠে গেছে, তখন চলেছে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ আর কি। সেখানে ভার্চুয়াল হিয়ারিং এ ছিলেন অভিষেক মনু সিংভি এবং আমাদের ইউনিটি ফোরামের মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল ভার্চুয়ালে। বিকাশ বাবু এবং পরমজিৎ পাটলিয়া পরিষদের কর্মচারী অ্যাডভোকেট যিনি, দুজনেই বলেছেন এটা লক্ষ লক্ষ কর্মচারী ডিয়ারনেস অ্যালাউন্সের ব্যাপার, এটা দীর্ঘদিন ধরে মামলাটা চলছে, মামলাটা শুনানি হোক। হ্যাঁ, তখন জজ সাহেব সুপ্রিম কোর্টের বিচারপতি শুনতে চাননি, বলল 2nd উইক অফ ফেব্রুয়ারি 2024 আর কি, এই নেক্সট ডেট জানিয়ে দিয়েছেন। আচ্ছা, তাহলে আজকে না শোনার কারণ, আজকে হিয়ারিংটা না হওয়ার কারণ কিছু জানাননি ওনারা? না, কারণ বিচারপতি কিছুই জানাননি। আচ্ছা, কারণ কিছুই বিচারপতিদের তো সুপ্রিম পাওয়ার, তারা কারণ কিছুই জানাননি। না, আজকে তো সময় অনেকটা আমাদের হাতে ছিল। নেক্সট ডেট ম্যাটার উইল বি কনসিডার্ড। বুঝতে পেরেছি। আর কিছু বলেননি, কারুর কোনো রিকোয়েস্ট বিচারপতিরা রাখেননি। বুঝতে পেরেছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এখন কথা বলবো সরকারি কর্মচারী পরিষদের সভাপতি মাননীয় দেবাশিস শীল মহাশয়ের সাথে। দেবাশিস দা, আজকে সুপ্রিম কোর্টে কি হলো আপনি সংক্ষেপে বলুন। আজকে সুপ্রিম কোর্টে আমাদের মামলাটা 60 নম্বর সর্বশেষে ছিল, কিন্তু মামলাটি উঠেছিল
মামলাটি ওঠার পরে যেটা একটা টেকনিক্যাল ব্যাপার হচ্ছে নন মিসসেলেনিয়াস ম্যাটার। আমাদের মামলাটাই এই যাবৎকাল নন মিসসেলেনিয়াস ম্যাটারে ফাইনাল ডিসপোজাল স্টেজে ছিল, কিন্তু এই নন মিসসেলেনিয়াস স্টেজে এক্সটেন্সিভ হিয়ারিং করার জন্য সময় পাওয়া যায় না বলে মামলাটা আবার একটা দিন পিছিয়ে দেওয়ার কথা হয়েছিল। তখন আমাদের তরফ থেকে বিচারপতি সিনিয়র ব্যারিস্টার পরমজিৎ সিং পাটোয়ারিয়া মহাশয় দীর্ঘ বলেন যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনাররা এই মামলাটার দিকে তাকিয়ে আছে। বিচারপতিদের কাছে উনি আবেদন করেন যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিএ কতখানি প্রভাবিত করে এই কর্মচারীদের কাছে, এরা ছাপোষা মানুষ। তো এটা বিচার করে গুরুত্বটা বুঝে আপনি নন মিসসেলেনিয়াস ম্যাটার যেদিন শুনানি হয় সেই দিন মামলাটাকে তালিকাভুক্ত করে শুনানি করুন, এটা যত শীঘ্র সম্ভব। তখন জজ সাহেব বললো আমাদের তো নন মিসসেলেনিয়াস ম্যাটারটার মামলা অনেক রয়েছে, বলে তা থাকলেও আপনি এদের অবস্থা বিবেচনা করে এটা করুন। তাতে সরকারি আইনজীবী অভিষেক মনু সিংভি বলছিল মেরিটে মামলা হবে, তখন পাটোয়ারিয়া এটা তীব্র বিরোধিতা করে বলছেন মেরিট হোক আর যাই হোক এতদিন ধরে পড়ে থাকতে পারে না। উনি যখন এই আর্গুমেন্টটা দিলেন জজ সাহেবের কাছে, ওরা একটা মেনে নিলেন মাননীয় বিচারপতি শ্রীশেখর সরকার, সঞ্জয় খাড়া মহাশয়, এবং ওনাদের দিন দেখে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটাকে নন মিসসেলেনিয়াস ডেতে শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দেন এবং নিষ্পত্তির কথা জানান। আচ্ছা, এতে আমরা মনে হচ্ছে যে এতদিন যে খালি তারিখের পর তারিখে গোলক ধাঁধায় ঘুরছিলাম ডিএ মামলাটা, এবার আমরা একটা সঠিক দিশায় গেলাম, রাইট ট্র্যাকে আমাদের মামলাটা ঢুকলো। এবার আচ্ছা, আমরা আশাবাদী ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে শুনানির দিনই মামলাটা উঠবে এবং নিষ্পত্তি হবে, সরকারি এসএলপি খারিজ হবে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, রাখলাম। ধন্যবাদ। আপনারা শুনলেন তিনটি সংগঠনের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হলো। একটি বিষয়ে প্রত্যেকেই একমত যে রাজ্য সরকারি কর্মচারীদের দুরবস্থার কথা বিভিন্ন আইনজীবী আজকে তুলে ধরেছিলেন এবং সুপ্রিম কোর্টের হাতে আজকে যথেষ্ট সময় ছিল, তা সত্ত্বেও কিন্তু এই মামলা আজকে শোনা হয়নি। 112 দিন পর আজকে হিয়ারিংয়ের জন্য ওঠে, একটা 17 মিনিটে এবং একটা 22 মিনিটে হিয়ারিং শেষ হয়, 5 মিনিট হিয়ারিং হয়েছে। আবার অপেক্ষা 105 দিনের। পাশাপাশি মামলাটিকে মিসলেনিয়াসের পরিবর্তে নন মিসলেনিয়াস ডেতে ফেলার একটা প্রস্তাব আজকে দেওয়া হয়েছে এবং তেমনটাই বিচারকরা মেনে নিয়ে 2024 সালের ফেব্রুয়ারি মাসে ডেট দিয়েছেন। এই ভিডিও শেষ করার আগে একটি অনুরোধ আমি আপনাদের করব, সুপ্রিম কোর্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করে আপনারা নিজেদেরকে আদালত অবমাননার দায়ে ফেলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।